বাউল, যে ঘরের থেকে পথকে বেশি আপন করে সে বাউল, যে মানুষের মাঝে নিজেকে খোঁজে সে বাউল। এমন এক বাউলের সঙ্গে আপনাদের পরিচয় করাই, যার নাম বিশ্বজিৎ সাহা। তিনি পর্যটন বাউল। তার ধ্যান জ্ঞান সংরক্ষণ, প্রকৃতি ও সংস্কৃতি সংরক্ষণ, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পর্যটন ও সংরক্ষণকে এক সূত্রে গাঁথতে চান পর্যটন বাউল বিশ্বজিৎ সাহা। জলদাপাড়া জঙ্গল ক্যাম্প আজ পূর্ব ডুয়ার্সের এক অনবদ্য ঠিকানা। মাদারিহাটের এই জঙ্গল ক্যাম্প ও অরণ্য রেস্তোরাঁ বিশ্বজিৎ সাহার সৃষ্টি। অরণ্যের কোলে সময় যাপন এবং সুস্বাদু ও স্থানীয় খাবারের জন্য সেখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু এই জঙ্গল ক্যাম্প ও রেস্তোরাঁ গড়ে তোলার পিছনে যে ইতিহাস আছে তাতে রয়েছে স্বপ্ন দেখার সাহস। 2004 সালে শেষ দিকে অক্টোবর মাসে আমার বাবা মারা যান। তারপরের থেকে আমাদের পরিবারে, আমাদের তখন ছোট, বাবার তো বড় ব্যবসা ছিল, বাট আমার একটা ছোট্ট মাত্র পার্টসের দোকান ছিল। সেই পার্টসের দোকান দিয়ে আমাদের বউ বাচ্চা এবং আমার মাকে নিয়ে সংসারটা চলতো না। খুব দুঃসময়ের মধ্যে যাচ্ছিলাম। তো এমনকি আমার যে একটা বাহন ছিল মার্শাল গাড়ি, সেটাকে আমার ওই সময় ঋণ ধারের জন্য বিক্রি করতে হয়েছে। ইভেন আমার বাবার শ্রাদ্ধের কাজের সময়ও আমাকে ধার করে শ্রাদ্ধের কাজটা পার করতে হয়। তো তারপরে আমরা এই ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জন্য বেশ কয়েক মাস আমরা একটা এথেল বাড়িতে গুরুমায়ের আশ্রমে আত্মগোপন করেছিলাম পুরো পরিবার নিয়ে। সেই সময় আমাদের যে গুরুমা ছিলেন চিন্ময়ী মা, তিনি শুধু আমাকে একটাই আশ্বাসবাণী দিয়ে রাখতেন যে চিন্তা করিস না, সৎপথে আছিস, কেউ না কেউ তোর হাতটা ধরবে। তো এটা চলতে চলতে প্রায় 6 মাস কেটে যায়, অধৈর্য হয়ে পড়ি। কিন্তু সত্যি একদিন এরকম একজন ভগবানরূপী মানুষ, মিস্টার সুনীল কুমার নায়ক, আমার হাতটা ধরেছিলেন। তখনকার দিনে মাদারিহাট সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার হিসেবে আসেন। তারপরে আমি বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত জানি যে এই লোকটা খুব উপকারী এবং বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করছে। তো আমি একদিন সন্ধ্যার সময় তার বাড়িতে যাই, তাকে আমি আমার পরিকল্পনা বলে, এই জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের পরিকল্পনাটা বলি। তো উনি কিছুক্ষণ চুপ ছিলেন। চুপ থাকার পরে প্রথম কথাটা যখন মুখ দিয়ে বেরোলেন, আপনারটা আমি ইনভেস্ট করব। তো উনি বলার পরে উনি আমাকে শুধু ঘুরিয়ে যাচ্ছেন, দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছেন, টাকা আর স্যাংশন করেন না। তা আমি যেটা ভাবলাম, এটা স্বাভাবিক ভাবনা যে আমরা জানি যে বড় লোন স্যাংশন করতে গেলে কোনো ম্যানেজার বিনা টাকায় করে না। তা আমি ভাবছি উনিও সেরকমই কিছু। তো একদিন গিয়ে অধৈর্য হয়ে আমি ওনার অফিসে গিয়ে আমি তো খুব চিৎকার চেঁচামেচি করলাম যে কিছু না হলে বলে দেন, নাহলে আমি অন্য রাস্তা দেখবো বা কিছু করব। তো উনি আমাকে শান্তভাবে বলেন যে আপনি যান বাড়িতে, এখন মাথা গরম আছে, আপনি বাড়িতে যান, যখন সময় হবে। আমি বললাম একদম স্ট্রেট রেট, আপনার আর সময় হবে না, আমি জানি বিনা টাকায় আপনি করতে পারবেন না। তো হঠাৎ করে 2007-এর 27শে মার্চ দিনটা ছিল, কেননা সংগ্রামের দিনগুলো ভুলি নেই, আমাকে সন্ধ্যার সময় ডেকে পাঠালো তার অফিসে। তাহলে সন্ধ্যার সময় যাওয়ার সাথে দেখছি ওনার অফিসে আরও 3-4 জন লোক বসে আছে। তো আমি একে যাওয়ার সাথে সাথে বলছে সই করেন। আমি বললাম কি আর আছে যে সই করে দিয়ে দিলাম। তারপরে বলছে 10,000 টাকা দেন আমাকে। তা আমি ভাবলাম হচ্ছে এই কথাটাই তো আপনি আগে বলতে পারতেন, 10,000 টাকা আপনার লাগবে, তাহলে এতদিন ঘোরালেন কেন? কিন্তু সত্যি কথা বলতে কি 10,000 কেন, 1,000 টাকাও আমার কাছে সেই সময় ছিল না। যখন আমি ওনাকে বললাম যে স্যার আমার কাছে তো 1,000 টাকাও নেই, তো উনি স্টান হয়ে গেলেন যে 10 লাখ টাকার লোন নিতে আসলেন, 1,000 টাকা পকেটে নাই, তাহলে কি করে হবে? তো যাই হোক, ভদ্রলোক একদম নিজের অ্যাকাউন্ট থেকে চেক কেটে 10,000 টাকা দিল। তখন আমাকে বোঝালো যে আপনি যেদিন প্রথম গেছিলেন আমি সেকেন্ড দিনই দিতে পারতাম, কিন্তু তখন দিতাম হচ্ছে নর্মাল লোন, 10 লাখ টাকার মার্জিন, 2 লাখ টাকা আপনাকে জমা করতে হতো আর 10 লাখের উপরে সুদ দিতে। আজকে যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী খাদি লোন, সেটা হচ্ছে ওই 30% সাবসিডি, 10 লাখ নিলে 7 লাখ টাকা আপনাকে রিফান্ড, আর 10% মার্জিন দ্যাট ইজ 10,000 টাকা। এই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম। তো
আমি তো হয়ে গেলাম। পরের দিনে আমাকে 3 লাখ টাকার চেক দিয়ে দিলেন। তারপরে আমার জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের যাত্রা মানে কাজ শুরু হয়। 2000-এর আগে ফিরে যাই, এখানে কিন্তু জলদাপাড়াতে মানুষ বেড়াতে আসতেন, সেখানে কিন্তু দুটো বেশি কোনো বাংলো বা লজ ছিল না। বিশ্বজিৎ সাহা যখন 2007 সালে প্রথম মাদারিহাটে একটা প্রাইভেট রিসোর্ট তৈরি করে তার নিজের, তো মাদারিহাটে যখন জলদাপাড়ায় ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট বেড়াতে এসে যদি আগে থাকবেন কোথায়? আজকের দিনে জলদাপাড়াতে মাদারিহাটে 57টা, এই মাদারিহাট থানা এরিয়ায় 57টা লজ, রিসোর্ট, হোমস্টে হয়েছে, সেটা আমাদের গর্বের বিষয়। আজকে বিশ্বজিৎ শাহ যখন রিসোর্ট এবং মানে তার রেস্টুরেন্ট ওপেনিং করে, তখন মানুষের চিন্তাধারা, কিছু মানুষ ভাবতো এটা কি হচ্ছে, কি হবে, কিন্তু বিশ্বজিৎ শাহর চিন্তাধারাটা আমি আজকের দিনে এখানে কর্মসংস্থান করে দেওয়া মানুষের যে চিন্তা ভাবনা, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটার উপরে সবচেয়ে বেশি প্রথম দিন থেকে গুরুত্ব দিয়েছি সেখানকার, সেটা হচ্ছে এই উত্তরবঙ্গের নদীয়ালি মাছ। আমরা যেখানেই যাই না কেন ওই কাতল মাছ, রুই মাছ বা ইলিশ খুঁজে বেড়াই, কিন্তু আমি ওটাকে সাইডে রেখে উত্তরবঙ্গের যে নদীয়ালি মাছগুলো আছে, বরলি, চেপটি, অ্যালং, এরকম বিভিন্ন টাইপের যখন যেটা হয়, ইভেন আমাদের জেলেরা রাত্রেবেলা সন্ধ্যার সময় মাছ ধরে দিয়ে যায়, আবার কখনো সকালবেলায় মাছ ধরে, একদম এটা আমার প্রথম দিন থেকে। এমনি আমি মাছ যদি এরা না দেয়, সাপ্লাই না দেয়, আমার এখান থেকে দূরবর্তী ফালাকাটা বা ধূপগুড়িতে গিয়েও মাছ আমি নিয়ে আসি। শুধুমাত্র এটাতে কি লাভ লোকসানের বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমি উত্তরবঙ্গের নদীয়ালি মাছটাকে অনেক ভালোবাসি এবং মানুষকেও জানাতে চাই। এতে দুটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এক তো মানুষের সাথে মাছের পরিচয়টা হয়ে যাচ্ছে, তার সঙ্গে স্বাদটাও গ্রহণ করতে পারছে। অরিজিনাল বরুলি কি, অরিজিনাল অ্যালং কি, আমার এখানে এই ঠকাঠকির ব্যাপারটা নেই, কেননা আমি নিজেই সবসময় এটার উপরে ধ্যান দিই, নিজে বাজার করি। উত্তরবঙ্গের নদীয়ালি মাছের যদি স্বাদ পেতে চান, তাহলে আমাদের জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের অরণ্যা রেস্তোরাঁয় আসতেই হবে। মাছও চিনে যাবেন, তার স্বাদও বুঝে যাবেন। এই যে ধাবমান ট্রাক, এই যে ট্রাক চালকদের ধাবায় রাত কাটানো, এসবের মধ্যে বেজে চলে ঘর ছেড়ে দূর দূরান্তে ছুটে বেড়ানোর বেপরোয়া জীবনযাপনের সঙ্গীত। এই সঙ্গীত কানে বেজেছিল বিশ্বজিৎ সাহার। এই যে ট্রাক দেখছেন, আমি ছোটবেলায় এই ট্রাকে চড়ে পালিয়েছিলাম, বাড়ির থেকে পালিয়েছিলাম, পাঞ্জাব অবধি গিয়েছিলাম এবং আমাকে সাহায্য করেছিল এক সর্দারজি। তো তখন আমার বয়স 15-16। এটা একটা বিরাট, এখান থেকেই পর্যটন বাউলের যাত্রা শুরু। 86-87-র ঘটনা, তখন তার ফোন টোন ছিল না, মোবাইল ফোনের তো প্রশ্নই নেই। তাই বাড়িতে একমাত্র ছেলে, আমি যখন চলে যাই চিন্তা এবং কান্নাকাটি, ছেলে গেল কোথায়, কোথায়। তারপরে ওই সর্দারজি খবর করে যে তোর ছেলেকে আমি একটা ভালো গাড়িতে করে পাঞ্জাব পাঠিয়ে দিয়েছি। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ? তোমার নেই কি চলার শেষ? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া যে তাই। হ্যাঁ, নদী চিরকালের ঘর ছাড়া। পথের প্রতি টানের সঙ্গে সঙ্গে এই নদীর প্রতি টান বাউল করেছে বিশ্বজিৎ সাহাকে। তোরসার প্রতি একটা মানে আলাদা আকর্ষণ, মানে সবসময় এমনভাবে তৈরি হয়েছে, মানে প্রায় মাদারিহাট যদি আমি থাকি, একদিন তোরসা নদীতে না এলে আমার হয় না। এবার তোরসাটাকে আমরা কি করে পর্যটকদের, আমার এখানে প্রচুর পর্যটক আসেন যারা তোরসা নদীতে আমরা নিয়ে আসি। এই সাইডে যে তোরসার ওই পারে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা যেহেতু এখন জাতীয় উদ্যান হয়ে গেছে, অনেকটা কন্ট্রোল করতে হয়, নিয়মকানুন মেনে চলতে। আমরা যেহেতু পরিবেশ সংরক্ষণের কাজ করছি, যার জন্য এই পারে এসে অনেকে স্নান করেন এবং আমরা প্যাক লাঞ্চ নিয়ে আসি। এবং যেটা আগামী দিনের কথা চলছে, এখানে কিছু মানে জেলেরা যারা মাছ ধরে তাদের সাথে কম্বিনেশন করে
নদীতে মাছ ধরা কেউ দেখতে চায় বা মাছ নিজেরা ধরতে চায়, সারাদিনের খাবার দাবার নিয়ে আসা হলো, এরকম কিছু ইউনিক আমরা মানে নদী কেন্দ্রিক পর্যটন আমরা আগামী দিনে করতে চাচ্ছি, এবং তোরসাও হচ্ছে মানে তার বেস ক্যাম্প হবে আগামী দিনে। আমি দীর্ঘদিন যাবৎ নদী কেন্দ্রিক পর্যটনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম প্রধান মানে জলের উৎস যে আমাদের বন্য প্রাণীদের, সেটা হচ্ছে হোলং নদী। আমরা যখন লোয়ার স্ট্রিমে যাই এই হোলংয়ের এটা চরিত্রটা টোটাল চেঞ্জ হয়ে যায়। আর কিছু দূর গেলেই হোলংয়ের উৎসস্থল দেখা যায়, আর পিছনে মানে সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদের ভুটান, হিমালয়, তারপরে আমাদের জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তরাংশ, আর তার সঙ্গে এই নদীর কোলাজ। তো এরকম যে আমাদের জলদাপাড়া আশেপাশে তোরসা, হোলং, মুজনাই, একটি এই যে বিভিন্ন নদীগুলো আছে, এই নদীগুলোকে নিয়েই একটা নতুন করে পর্যটন হতে পারে আগামী দিনে। নদীর ধার বরাবর হেঁটে যাওয়া, নদীতে জায়গায় জায়গায় যেখানে একটু জলের গভীরতা আছে ছোট ছোট বোটিং করা, এরকম, বা এই যে লোকাল যে ফিশার আছে মানে যারা মাছ ধরে তাদের সঙ্গে মাছ ধরা নিয়ে অনেকেরই ইচ্ছা যে এসে মাছ ধরতে চায়, এবং আমরা আগামী দিনে বিভিন্ন রিসোর্টগুলোতে ছিপ রাখার ব্যবস্থা করব যেগুলো দিয়ে মাছ ধরা যায়। প্রচুর মানুষ এরকম আছে যে যারা মাছ ধরতে খুব ভালোবাসে। তো এবং এক একটা নদীর যে এক একটা যে ক্যারেক্টার এবং তার যে গল্প আছে সেটাও মানে একটা ইন্টারেস্টিং গল্প। প্রত্যেকটা নদীর কিন্তু আলাদা আলাদা একটা গল্প আছে। হোলং নদীর আলাদা গল্প, মুজনাই নদীর আলাদা গল্প, তোরসা নদীর আলাদা গল্প, একতির আলাদা গল্প। ডুয়ার্স শব্দটি এসেছে দুয়ার থেকে। হ্যাঁ, তরাইয়ের এই অঞ্চল ছিল ভুটানে প্রবেশের দুয়ার। এখনো ভুটান যেতে হলে ডুয়ার্স ছুঁয়েই যেতে হয়। ডুয়ার্সের সংস্কৃতিতে ভুটানি প্রভাবও প্রচুর। এই ভুটান নিয়েও স্বতন্ত্র ভাবনা আছে বিশ্বজিৎ সাহার। জলদাপাড়া বা লাগোয়া অঞ্চলে যারা আসবেন বেড়াতে তাদের থেকে জাস্ট 25 কিলোমিটার, জাস্ট হাফ অ্যান আওয়ারের জার্নি। শুধুমাত্র ভোটার আই কার্ড নিয়ে আসলে একটা এন্ট্রি, প্রথমবার আসলে একটা ছোট্ট মানে 1 মিনিটের একটা এন্ট্রি করতে হয়, করে ঢুকে যাওয়া যায়। এই হচ্ছে ফুনসোলিং, মানে আমাদের থিম্পুর পরে যে সবচেয়ে বড় মানে বাণিজ্যিক শহর যেটাকে বলা হয় সেটা কিন্তু এই ফুনসোলিং। এবার ফুনসোলিংয়ে এসেও মানে আমি যদি মানে ভুটানের উপর পোর্শনে না যাই, মানে থিম্পু পারো যদি নাও যাই, এখান থেকে 7 কিলোমিটার উপরে একটা গুম্ফা মন্দির আছে, সেখান থেকে অসাধারণ মানে তোরসা ভ্যালির অসাধারণ ভিউ আছে। নতুন দুটো স্পট করা হয়েছে, যে হ্যাঙ্গিং ব্রিজ, মানে এটাও জাস্ট এই অঞ্চল, এইখান থেকে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে হ্যাঙ্গিং ব্রিজ, মানে তোরসা নদীর উপরে একটা দারুণ সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা এখন সবচেয়ে বেশি হটকেক। তারপরে তোরসা নদীর একদম কোল বরাবর অসাধারণ একটা মনেস্ট্রি তৈরি করা হয়েছে, অসাধারণ, মানে একদম তোরসা নদীর তীরে। এটাও এখান থেকে 5 কিলোমিটার দূরে। অর্থাৎ আপনি যদি মানে থিম্পু পারো নাও যান, আপনি কিন্তু বিদেশের একটা একদম ফ্লেভার পেয়ে যাবেন। আবিষ্কার ও রোমাঞ্চ বাদ দিলে পর্যটনের আকর্ষণ ফিকে হয়ে যায়। কিন্তু পর্যটকদের রোমাঞ্চের স্বাদ পাওয়াতে হলে একটি দায়িত্বশীল কাঁধ দরকার হয়। নিজে আবিষ্কারমুখী ও রোমাঞ্চকামী হওয়ায় বিশ্বজিৎ সাহা সর্বক্ষণ খুঁজে চলেন নতুন নতুন গন্তব্য। ভাবেন কি করে চেনা জায়গাকে নিত্য নতুন রূপে সাজিয়ে তোলা যায়। পর্যটকদের নিরাপদে রোমাঞ্চকর অভিজ্ঞতা শরিক করতে বিশ্বজিৎ সাহার জুড়ি নেই। তিনি শ্রীকান্তর দুঃসাহসী সঙ্গী ইন্দ্রনাথের মতো পর্যটকদের সঙ্গী হন। 9-10 5 জনের একটা গ্রুপ আসছিল, ইয়ং ছেলে পেলে। তো ওরা বলছিল যে একটু ডিফারেন্ট, এটা অবশ্যই রেনি সিজনে, মানে যখন আমাদের অরণ্য বা বনভূমি বন্ধ থাকে ওই সময়টায়, বিশ্বজিৎ একটা ডিফারেন্ট কিছু আপনি আমাদেরকে করিয়ে দেন। তো আমি ওই সময় ওদেরকে নিয়ে, তো আমার মাথায় তখন মানে এটা সবসময় আমার মাথায় ছিল যে এই ট্রেকটা আমাদের মনে হয় খুব একটা দারুণ ট্রেক হবে। এক তো অ্যাডভেঞ্চার্স, তারপর যে জঙ্গল পাবো, হ্যাঁ, মানে বন্য প্রাণীর কোনো সময়ে দেখা হবে, আর 365 দিনেই করা যাবে। তারপরে ওদেরকে নিয়ে আমরা এই যে তোরসা নদী, এটা তোরসা নদীর ব্রিজ, তার থেকে ওই সোজা দেখা যাচ্ছে হোলং নদী ব্রিজ অবধি
আমরা হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এসে তারপরে আমরা এই তোরসার এই উপরে ব্রিজের উপরে একটা ব্যালকনি টাইপের আছে, সেখানে বসে তাদেরকে চা জল খাবার খাইয়েছি। মানে তারপরে যে ফিডব্যাকটা আসলো যে এইটা করার জন্যই বারবার আসা যায়। তো তাদের সবারই একটাই কথা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই ট্র্যাকটা এমন একটা ট্রেক যেখানে যারা পাখি দেখতে ভালোবাসেন, পাখির স্বর্গরাজ্য বলা চলে। আমি যে 200 স্পেসিসের বার্ডস আমি ক্যাপচার করেছি এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে, তার ম্যাক্সিমাম পার্টটা কিন্তু এখানে মানে এই ট্রেলটাতে আছে। তারপরে যারা কখনো কখনো মানে হাতির দল ক্রস করছে সেই দৃশ্য আমার কাছে বন্দি করা আছে, বাইসনের দল ক্রস করছে সেটাও আছে, হরিণ তো যত্র পাওয়া যায়, ময়ূরের কথা তো বাদই দিলাম। মানে যে কোনো বিকালে যে কোনো সময় আসলে ময়ূর, বাঁদর, এটা একটা নতুন দুয়ার খুলতে যাচ্ছে। মানে বর্ষায় জঙ্গল বন্ধ কথাটা হয়তো আগামী দিনে আর থাকবে। কিছু কিছু রুটস আমরা নির্দিষ্ট করেছি, যেখানে কেউ যদি মনে করে যে অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করতে চায়, তাহলে আরামসে করতে পারে। আমরা যে জায়গাটায় আমরা বসে আছি আজকে, এটা হচ্ছে টোটোপাড়া যাওয়ার রাস্তা, কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তরাংশের ভেদ করে এই যে বাংরি নদী, তারপরে তিতি নদী, তারপরে হাওড়ি নদী, পুরো এলাকাটাই জঙ্গল। মানে এক তো জঙ্গলও পাচ্ছে এবং রাত্রে মানে বিভিন্ন বন্য প্রাণীদের আনাগোনা সবসময় থাকে। এটা আমাদের অভিজ্ঞতাও হয়েছে। উত্তরবঙ্গের তরাই ভূমি ও পাহাড়ের সঙ্গে রয়েছে প্রতিবেশী দেশ নেপালের সীমান্ত। প্রায় অভিন্ন সংস্কৃতির শরিক দুই দেশ। ভারতীয় পর্যটকদের কাছে প্রকৃতির লীলাভূমি নেপালের অচেনা স্বল্প চেনা গন্তব্যকে তুলে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন বিশ্বজিৎ সাহা। তার প্রয়াসে বাড়ছে দুই দেশের পর্যটন ও সাংস্কৃতিक आदान प्रदान। मैं विश्वजीत साहा जी को कुछ 6 महीने पहले से पहचानता हूँ। वो यहाँ के टूरिज़्म के डेवलपमेंट के लिए बहुत ग्रास रूट लेवल से काम कर रहे हैं। और इधर का टूरिज़्म तो है ही, नेपाल और इंडिया का टूरिज़्म में स्पेशली फॉर द डेवलपमेंट ऑफ कोशी प्रोविंस टूरिज़्म एंड टूरिज़्म ऑफ वेस्ट बंगाल, विश्वजीत साहा जी इज़ वर्किंग वेरी हार्ड एंड इसका रिजल्ट भी हम लोग देख रहे हैं। विश्वजीत शाह को मैं लास्ट 12 बरस से पहचानता हूँ। इस टूरिज़्म क्षेत्र में, नॉर्थ बंगाल के क्षेत्र में वो जो काम कर रहे हैं, तो बहुत दूसरों से अलग करके काम कर रहा है। जो मैं नहीं, हम लोग बोल के वो काम कर रहा है, मैं नहीं हम ही बोल के काम कर रहा है। तो अपना व्यवसाय तो है ही, लेकिन अपने व्यवसाय से ज़्यादा टूरिज़्म को कैसे प्रमोट करें और इस जगह को और इस जगह में कैसे टूरिस्ट को लाएं, और इतना ही नहीं, यहाँ का टूरिस्ट को अन्य जगह कैसे ले जाएं, वो इसमें लगाओ। इसी के चलते हम लोग नेपाल भी बहुत बार आया हुआ है विश्वजीत जी। নিত্য নতুন গন্তব্য খুঁজে বের করা যার নেশা, দার্জিলিং হিমালয়ে তাকে টানবে এ আর আশ্চর্য কি। ফলে পর্যটকদের মাহালদিরাম নামক একখণ্ড ভূস্বর্গ উপহার দিয়েছেন বিশ্বজিৎ সাহা। হ্যাঁ, আমরা দায়িত্ব নিয়ে বলছি, কার্সিয়াং এর মাহালদিরাম বিশ্বজিৎ সাহার আবিষ্কার। পাইন সহ নানা গাছে ভরা অরণ্য, চা ও সিঙ্কোনা বাগান, অর্কিড, গোর্খা সংস্কৃতি ও স্যালামান্ডারের দেশ মাহালদিরাম, মেঘেদের করিডর। পূর্ব হিমালয়ের এই অসামান্য গন্তব্যে পর্যটন ও প্রকৃতি সংরক্ষণে বিশ্বজিৎ সাহার নিরলস প্রয়াসের অন্ত নেই। স্বপ্ন দেখতাম যে কিছু না হোক অন্তত পাহাড়ে একটি ছোট্ট ঘর বানিয়ে নিজে বসবাস করব। এই যে স্বপ্ন আমাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের বিভিন্ন কোণায়, কখনো দার্জিলিং, কখনো কালিম্পং, কখনো সিকিম, তাড়িয়ে তাড়িয়ে মানে আমাকে নিয়ে গেছে আমার স্বপ্নের জায়গা খোঁজার জন্য। খুঁজতে 2014-তে আমি মাহালদিরামে আমার স্বপ্নের জায়গাকে খুঁজে পাই। তখন এটা একটা মানে একটাই বাড়ি ছিল এবং চারদিকে চা বাগান, কিন্তু আমার চোখ দেখে ফেলেছিল এর আগামী কি হতে পারে। কলকাতা বা দিল্লি বা মুম্বাই যে কোনো জায়গার থেকে যখনই একটা পর্যটক মানে পাহাড়মুখী হন,
তিনটা জিনিস মানে কমন থিঙ্কিং করেন। একটা হচ্ছে যে আমি যাব উত্তপ্ত মানে গরম একটা জায়গার থেকে, ওখানে যেন 365 দিন ঠান্ডা থাকে, এটা হচ্ছে একদম মেন রিজন। সেকেন্ড যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘাটা যেন দেখতে পাওয়া যায় মানে একদম জায়গায় বসে। থার্ড যেটা রিজন থাকে সেটা হচ্ছে যে পাইনের একটা ফরেস্ট থাকা চাই, মানে পাহাড়ে আসছে পাইনের ফ্লেভার পেলাম না। আর চতুর্থ যেটা আছে মানে এটা বোনাস, যে একদম গা লাগোয়া একদমই মানে একটা সুন্দর দিগন্ত বিস্তৃত চা বাগান। তার সঙ্গে যেটা যে স্যালামান্ডার, যার নামে স্যালামান্ডার জঙ্গল ক্যাম্প, এটা হচ্ছে যে পৃথিবী আবিষ্কারের পরে যত রকম প্রাণী জন্মেছে তার মধ্যে স্যালামান্ডার একটা ছোট্ট সরীসৃপ, কিন্তু এত বিবর্তনের পরে এত বাধা বিঘ্নর পরেও এখনো টিকে আছে। মানে যেটা ডাইনোসরের মতো এত বড় প্রাণী অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু স্যালামান্ডারটা টিকে আছে। উত্তরবঙ্গ মানেই বিভিন্ন জনজাতির আবাসভূমি। তার অংশ হিসেবে ডুয়ার্স ও আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্যে উজ্জ্বল। এখানে যেমন একদা রাঙামাটির দেশ থেকে চা বাগানে কাজ করতে আসা কুল ও দ্রাবিড় জনগোষ্ঠীর বাস, তেমন রয়েছে রাভা, মেচ, গারো, লিম্বু, ডুকপা, টোটো ইত্যাদি জনগোষ্ঠীও। আদিবাসী সংস্কৃতি ও জীবনযাপনের স্বাদ গ্রহণ ছাড়া ডুয়ার্স ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই জনজাতি তাদের সংস্কৃতি সংরক্ষণকে পর্যটনের সঙ্গে জুড়েছেন বিশ্বজিৎ সাহা। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার পরে আমরা এই গ্রামটাকে মানে নর্থ খয়ারবাড়ি বনছায়া বস্তি বলে এই গ্রামটার নাম, মানে উত্তর খয়ারবাড়ি বনছায়া বস্তি, এই গ্রামটাকে আমরা টেক অফ করেছি, মানে কোঅপ্ট করেছি যে এই গ্রামটাকে আমরা মডেল রাবার ভিলেজ মানে বনছায়া বস্তি করব। এবং এটার কাজ চলছে অলরেডি। আমরা এখানে নিট অ্যান্ড ক্লিন ড্রাইভ দিয়েছি এবং আগামী দিনে আমরা এই গ্রামে বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করব। এখানকার যে লোকাল কমিউনিটি আছে, রাভা কমিউনিটি আছে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে আবার সাংস্কৃতিক দিক দিয়ে উপরে তোলার চেষ্টা করব। এবং আমার খুব ইচ্ছে আছে এক দুটো রাভা ফ্যামিলির ট্র্যাডিশনাল বাড়ি করে রাভারাই চালাবে হোমস্টে টাইপের, যাতে এখানে থেকেই এদের সঙ্গে বসবাস করে এদের খাবারকে এদের সংস্কৃতিটা দেখতে পারে। এটা হচ্ছে আমার ড্রিম, একটা স্বপ্ন বলতে পারেন। রাভারা ভারতের কামরূপের একটা প্রাচীনতম একটা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী মূলত তিব্বত থেকে এসছে। তো রাভা বিভিন্ন অরণ্যে ছোট ছোট পকেটে রাভারা আছে। এদের অসাধারণ সংস্কৃতি আছে, এদের ড্রেস, এদের কালচার, এদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব গান আছে, নিজস্ব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে, উত্তরবঙ্গে জায়গায় 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 সেটা কমে আসছে, কোনো কোনো জায়গায় ওরা ভুলে যাচ্ছে। তো এই যে ইস্টার্ন ডুয়ার্স, এই আমাদের বিশ্বজিৎ ভাইয়েরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এর মধ্যে দিয়ে রাভা সংস্কৃতি, রাভা কালচার সেটা উঠে আসবে। আর অ্যাট দ্য সেম টাইম ট্যুরিজমকেও সেও সাংঘাতিকভাবে হেল্প করবে। অনেকের ধারণা ডুয়ার্স বেড়ানো মানেই জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্পের অন্দরে জিপ বা হাতি সাফারি। এই ধারণাটাই আমূল বদলে দিচ্ছেন বিশ্বজিৎ সাহা। অরণ্যের গভীরে বন বিভাগ পরিচালিত সাফারি বাদ দিয়েও কিভাবে সারা বছর ডুয়ার্সের অরণ্য, গ্রাম, নদী, সংস্কৃতি ও জনজীবন উপভোগ করা যায় তার নতুন দিগন্ত রচনা করছেন বিশ্বজিৎ সাহা ও তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। পর্যটনের মলমাসের ধারণা মুছে দিয়ে বর্ষা ডুয়ার্সকে পর্যটকদের সামনে তুলে ধরছেন তারা। ডুয়ার্স এবং পাহাড়ে বর্ষায় স্কোপ প্রচুর আছে, প্রচুর সম্ভাবনা আছে। আমি মনে করি যে ডুয়ার্স বা আমাদের পাহাড়ি অঞ্চল, অনেকেই বর্ষাতে বলে মানে বন্ধ বন্ধ, এই কথাটাই আমার কাছে খুব বাজে একটা ব্যাপার। আমি যদি চিন্তা করি যে ডুয়ার্সের বর্ষায় কি বন্ধ থাকে, বন্ধ শুধুমাত্র ওই এলিফ্যান্ট রাইড আর হচ্ছে কিছু কিছু রুটে কাঠ সাফারি। আচ্ছা, ডুয়ার্সকে শুধুমাত্র কি ওই বনভূমির ওই এলিফ্যান্ট রাইড আর কাঠ সাফারির পর্যটন নির্ভর করে? এখানকার যে বিভিন্ন নদী নালা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে এখানকার যে চা বাগানগুলো আছে,
সেই চা বাগানগুলো আপনি এই সময় যে সবুজতা বা সতেজতা পাওয়া যাবে সেটা কিন্তু অন্য সময় পাওয়া যাবে না। এক, দুই নাম্বার যে আমরা যে একেবারেই জঙ্গলে ঢুকতে পারবো না সেই কথাটাও ভুল। জঙ্গলের এমন অনেক প্যাচ আছে যেখানে আপনি ইজিলি ঘুরতে পারেন। আমি যদি উদাহরণ দিই, কোদালবস্তি গেট থেকে চিলাপাতা প্রায় 15 কিলোমিটার জঙ্গলের একটা প্যাচ আছে। আমি যদি এইদিকে জলদাপাড়ার কথা চিন্তা করি, হোলং নদীর থেকে তোরসা নদী একটা প্যাচ আছে। এইদিকে উত্তর দিকে যদি যাই তিতি ফরেস্টটা আছে, এবং এইদিকে যদি বাক্সা টাইগার রিজার্ভে যাই আরামে জঙ্গলেও ঘুরতে পারি। এবং শুধু আর যদি মনে করে যে মানে অ্যানিম্যাল মানে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা আমি মনে করি বর্ষায় সবচেয়ে বেশি, মানে দারুণভাবে সেজে থাকে এই সময়টায়। মানে নদীগুলো আমার ভুটান পাহাড় থেকে শীতকালে একদম শীর্ণকায় নালার মতো হয়ে যায়, এখন পরিপূর্ণ যৌবনবতী নদী। তারপরে হচ্ছে যে গাছগুলোতে এত সতেজতা, সবসময় মনে হয় এই তো সদ্য স্নান করা কোনো মানে রমণীর মতো দেখতে লাগে। তো এরকম অনেক কিছু আছে যদি দেখার চোখ ঠিক থাকে, যদি আপনার মাইন্ডটা শুধুমাত্র কার সাফারি আর এলিফ্যান্ট রাইডের মধ্যে সীমাবদ্ধ না রাখেন। ডুয়ার্স বলুন আর পাহাড় তো এই সময় স্বর্গ। এই যে মেঘের খেলা, কুয়াশা এসে ঢেকে যাচ্ছে, এটা আবার শীতকালে পাবে না। এখানকার ট্যুরিজম শুদ্ধ জঙ্গলের উপর ডিপেন্ড না থাকবে, এখানকার যা কালচার ডাইভার্সিটি এবং যা হিউম্যান ডাইভার্সিটি, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, ওটাকে পাবলিক ব্যবহার করবে। মনসুনের সময় আলিপুরদুয়ার it's beautiful, it's nothing less than heaven, and we want everybody should enjoy it, come here. They should not be dependent only on forest. There is so much to look into when it comes to beauty in Alipurduar. যখনই ওনাদের অর্গানাইজেশন या अन्य ऑर्गेनाइजेशन whoever is working for the welfare of people and tourism ওরা আমাদেরকে অ্যাপ্রোচ করে, I try to solve these issues. জলদাপাড়া মানেই মানুষের ধারণা এলিফ্যান্ট রাইড আর কার সাফারি। এর বাইরেও যে জলদাপাড়া কত বেশি সুন্দর সেটা এই যে আমরা মানে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়ালেই বোঝা যায়। এবং এমন কিছু জায়গা যেটা আনটাচ হয়ে পড়ে আছে। এই যে আমরা বর্ষাকাল আজকে চলছে, এই সময়টায় পুরো গ্রিন, পেছনে ভুটান, হিমালয়া, এদিকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের নর্দার্ন পার্ট, উত্তরাংশ। অথচ এটাই যখন নভেম্বরে হবে তখন পুরো সোনালি কালার হয়ে যাবে, দিগন্ত বিস্তৃত, যেদিকেই তাকানো যাবে সোনালি, এখন সবুজ। এই যে মানে ছোট ছোট জিনিসগুলো তুলে ধরতে পারলে জলদাপাড়ার পর্যটন কিন্তু অন্যভাবে লেখা হবে। এখনো অবধি জলদাপাড়া যে যতই বলুক না কেন ওই কার সাফারি এলিফ্যান্ট রাইডের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা চাচ্ছি ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা ব্যক্তিগতভাবে অ্যাজ এ বিশ্বজিৎ সাহা, আমি দীর্ঘদিনের একটা চেষ্টা ছিল যে বনের বাইরে লোককে কি করে আনা যায় এবং নতুন নতুন জায়গা কি করে এক্সপ্লোর করা যায়। আমি মনে করি তো এটা এমন একটা জায়গা যেটা যে যশরাজ ফিল্মের বিখ্যাত ডিরেক্টর মানে যারা এইসব সিনসিনারি নিয়ে সিনেমাগুলো করে তার একটা লোকেশন হতে পারে, আইডিয়াল লোকেশন। সেই জন্য যশরাজ ফিল্ম হয়তো এখানে আসবে না, কিন্তু যে কোনো বাংলা সিনেমার ভালো সিনেমার শুটিং কিন্তু ইজিলি চাইলেই হতে পারে এইসব জায়গায়, এবং তার জন্য পরিকাঠামো সবকিছু তৈরি আছে। ট্যুরিজমের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে রাজাভাতখাওয়া, বক্সা, এদিকে সুদূর কুমারগ্রাম থেকে শুরু করে এদিকে চিলাপাতা, এদিকে আপনার জলদাপাড়া, এদিকে জয়গা, এদিকে লঙ্কাপাড়া, যেসব জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোকে যেভাবে তুলে ধরার জন্য বিশ্বজিৎ সাহা যেভাবে উদ্যোগ নিয়েছে, এটা সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ। কোভিডের আতঙ্কে যখন সবাই ঘরবন্দি, তখন সাবধানতা অবলম্বন করে আইন মেনে রেস্তোরাঁ ও জঙ্গল ক্যাম্প খোলা রেখেছিলেন বিশ্বজিৎ সাহা, যা সাহস জুগিয়েছিল অন্যদের। আসলে ব্যক্তি বা গোষ্ঠীর উন্নয়ন নয়, সবাইকে সঙ্গে নিয়ে সবার সুস্থায়ী ও প্রকৃতি বান্ধব উন্নয়নের স্বপ্ন দেখেন বিশ্বজিৎ সাহা। এই চত্বরের একজন যে পায়োনিয়ার, রাজবসু ওকে অনেক অনুপ্রেরণা, অনেক আইডিয়া, ধারণাগুলো দিয়েছে এবং সেগুলোকে নিয়ে সত্যিকারের একজন ট্যুরিজমটাকে ধরে নিয়ে যেমন নেচারের সাথে প্রান্তিক মানুষদেরকে সাথে নিয়ে এই কাজগুলো বিশ্বজিৎ খুব ভালো করছে। বিশ্বজিৎ স্যারকে আমি একজন আমার টিচার এবং গাইড হিসাবেই দেখি। আমি প্রফেশনাল একজন সফটওয়্যার ডেভেলপার, ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য সফটওয়্যার এবং ডিজিটাল মার্কেটিং কাজ করি। তো সেই ক্ষেত্রে ওনার সাথে আমার পরিচয়, বাট ওনার সঙ্গে থাকতে থাকতে এবং ওনার কাজেরকে প্রমোট করতে করতে কনজারভেশনের প্রতি আমার নিজের একটা টান চলে এসেছে।
সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন বিশ্বজিৎ সাহা। জীবনে লড়াই করেছেন অনেক, সময় দিয়েছেন রাজনীতিকেও, সব কাজ করেও সময় দিয়েছেন পরিবারকে। ছোটবেলার থেকে আমার বাবা একদম, আমি কোলে তার মানে বড় হয়েছি। কোলেই সে, আমি যখন রাত্রে কাঁদতাম আমাকে কোলে হচ্ছে সে দোলনা করে ওরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে শোয়াতো। তারপরে তো বড় হয়ে যতটুকু মানে উনি তো বেশিরভাগ ঘুরেই বেরিয়েছেন বাইরে, আর তোমার সব কিছু মানে মাও দেখে রেখেছে আমাকে, আর বাবা হিসাবে অনেক যত্ন করেছে। ট্যুরিজম নিয়ে অনেক কিছু মানে ছোটোবেলা থেকে কাজ করেছে আমার, এবং ফিউচারে আমিও মানে যে ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম অ্যাসোসিয়েশনটা যেটা বাবা ফাউন্ডেশন করেছে, ওটার একটা প্রাইম মেম্বার হয়ে আমি অনেক কিছু মানে অনেক কিছু করতে চাই ট্যুরিজমের জন্য স্পেশালি। বাউলের সঙ্গে ঘর করা চারটিখানি কথা নয়, যাক গিয়ে আমি পেরেছি, আমার ধন্য। সংসার ও জীবিকা সামলেও বাউল তার পথের নেশায় মগ্ন। ওই যে তিনি হেঁটে যাচ্ছেন ডুয়ার্সের পথে, হেঁটে যাচ্ছেন নদীর কূলে কূলে, হেঁটে যাচ্ছেন পাহাড়ের পথে, ঘাস পাতা মেঘের আদর ছুঁয়ে যাচ্ছে তাকে, তিনি একাকী হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, বাউল যেমন সবার সঙ্গে পা মিলিয়ে হাঁটে, তেমন সে মনে মনে একা। এই একাকিত্বই তার সম্পদ। সেই যে রবি বাউল বলে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের পর্যটন বাউলও সেই বিশ্বাসে ধনী।